দর্শক, ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হারুন রশিদ। আজকে আমরা প্রফেসর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তার পদত্যাগের গুজব, তার পদত্যাগের অভিপ্রায়, বাস্তবতা সব নিয়ে কথা বলবো। আমরা কিছু জিনিস দেখাবো, তারপরে আলোচনা করব। আজকে কথা বলার জন্য রয়েছেন আমার সঙ্গে, ডান দিকে রয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, আপনাকে স্বাগতম। রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি সাধারণ সম্পাদক এবি পার্টি। আর আমাদের সঙ্গে কলকাতা থেকে যুক্ত হয়েছেন ইন্ডিয়া টুডে গ্রুপের ফ্যাক্ট চেকার সুরাজ উদ্দিন মণ্ডল। সুরাজ, শুনতে পাচ্ছেন তো? জি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি একটি বিষয় একটু জানিয়ে রাখি যে আমরা যদি দেখি যে এই যে প্রফেসর ইউনূসের পদত্যাগের গুজব, কিন্তু তিনি পদত্যাগের তো অভিপ্রায় ব্যক্ত করেছেন, যেটা নাহিদ ইসলাম বলেছেন। এ নিয়ে ন্যাশনালি ইন্টারন্যাশনালি বিভিন্ন পর্যায়ে রিপোর্ট হয়েছে। নিউ ইয়র্ক টাইমস তারা প্রতিবেদন করেছে, সেখানে বলছিল এক কথা যে তিনি পদত্যাগপত্রের ড্রাফট তৈরি করে ফেলছিলেন। বাংলাদেশে কিছু ভিডিও ছড়িয়েছে যেখানে একদমই পদত্যাগ করেছেন বলা হচ্ছে, এবং একটি টেলিভিশন স্টেশনের লোগো বানিয়ে বলা হয়েছে। আরও কিছু আমরা একটু দেখে নিই, তারপরে বিষয়টায় আলোচনায় যেতে চাই। এটা দেখতেই পাচ্ছেন যে আল জাজিরার, এটা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, যেখানে বলা হয়েছিল যে প্রফেসর ইউনূস তার পদত্যাগপত্রের খসড়া তৈরি করে ফেলেছিলেন। এত গোপন খবর এখানে বেরিয়েছে। আমরা যদি এখানে দেখি যে মিস্টার ইউনূস ওয়াজ অ্যাজ ফর এ ড্রাফটিং এ স্পিচ অ্যানাউন্সিং হিজ রেজিগনেশন, এটি নিউ ইয়র্ক টাইমস বলছে। আমরা একটু ভিডিওটা দেখতে চাই, ভিডিওগুলো দেখতে চাই, যদি দেখাতে পারেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, তা কার্যকর করে। নিউ ইয়র্ক টাইমস বলছে, সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন ইউনূস ইতোমধ্যে পদত্যাগ বক্তব্যের খসড়া প্রস্তুত করেছিলেন, তবে তার উপদেষ্টারা তাকে পদত্যাগ না করার অনুরোধ করেন। জি, তো বিষয়গুলো আমরা দেখলাম যে আপনি দেখেন যে, এবং ভুয়া এরকম যে তার পদত্যাগের গুজব, এরকম 16টি খবরকে আবার আইডেন্টিফাই করা গেছে যেটা গুজব ছড়ানো হয়েছে। কিন্তু দুটি জিনিস খুব স্পষ্ট। আপনারা দেখেছেন যে নিউ ইয়র্ক টাইমস বলছে তিনি পদত্যাগের খসড়া তৈরি করে ফেলেছিলেন। আর এটা বাংলা ভিশনের যে স্টোরিটা, এটি ফ্যাক্ট চেকে দেখা গেছে এটা ভুয়া, কারণ তিনি তো পদত্যাগ করেন। আমি একটু সুরাজ উদ্দিন মণ্ডলের কাছে প্রথমে যেতে চাই। তিনি রয়েছেন ফ্যাক্ট চেকার ইন্ডিয়া টুডে গ্রুপের। ভারতীয় মিডিয়ার কি অবস্থা, তাদের কি খবরাখবর আপনারা ওখানে পেয়েছেন, বা এ ধরনের খবর, পদত্যাগ, যদি একটু বলতেন আমাদের। ধন্যবাদ হারুন ভাই, আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য। বিষয়টা হচ্ছে, ভারতের মিডিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে যে খবরটা আপনাদের দেশ থেকে আসছে, সেটাই এখানেও চলছে। মানে এটাতে আমি আপনি প্রথমেই বললেন শুরুতেই যে গুজব ছড়ানো হচ্ছে। আমার কাছে এটা স্পষ্ট নয় এই কারণেই, এটা মানে কোন প্রেক্ষাপটে এটা গুজব বলা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে তো নাহিদের কথাটাই সব থেকে বড় গুজব। নাহিদ কি প্রথম গুজবটা ছড়িয়েছে? কারণ নাহিদের কথার উক্তি থেকেই বিবিসি রিপোর্ট, এবং বিবিসি রিপোর্ট থেকেই বাকি সমস্ত প্ল্যাটফর্মগুলো, আপনি নিউ ইয়র্ক টাইমসের কথা বললেন, আল জাজিরা, আমি দেখলাম, আমি পাকিস্তানি ডন দেখলাম, হ্যাঁ, ইন্টারন্যাশনাল যত মিডিয়া আছে তারা করেছে, ইনক্লুডিং ইন্ডিয়ান মিডিয়া অলসো। সো এক্ষেত্রে তাহলে কি নাহিদ গুজব ছড়িয়েছে? এটা আমার একটা প্রশ্ন থাকলো। আর যদি গুজব ছড়িয়ে থাকে নাহিদ, সেক্ষেত্রে তার উদ্দেশ্যটা কি? সিম্প্যাথি ক্রিয়েট করা? মানে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুই চাই না, ক্ষমতা চাই না, কিছু চাই না, জাস্ট সেই কি আমার কিছু দরকার নেই। আমাদের দেশে একজনের কথা বলতে হয়, ফকির আদমি ঝোলা লিখে চল পারেঙ্গে, এরকম একটা কথা। হ্যাঁ, তো মানুষ আমাকে সিম্প্যাথি দেখাবে, আমি আসলে আমি চাই না কিছু, কিন্তু আমি সব চাই। তো এরকম কিছু কি এর মধ্যে কি গোপন কিছু রহস্য লুকিয়ে আছে, সেটা এখনো স্পষ্ট নাই, বাট আমার এরকম কিছু একটা গন্ধ লাগছে। আচ্ছা, সুরাজ উদ্দিন বলছিলেন কলকাতা থেকে। আমরা তার প্রশ্নের জবাব আপনাদের কাছ থেকেই শুনবো। তার আগে একটু ঘটনাক্রম বলে রাখি, যেটা একটি জিনিস কিন্তু অনেকে উল্লেখ করছেন না। 21 তারিখ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অফিসার্স অ্যাড্রেসের আগে আরেকটি বৈঠক হয়েছিল বাংলাদেশে। সেটি হলো 20 মে, আইন শৃঙ্খলা বৈঠকে 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। 21শে মে বললাম তার অফিসার্স অ্যাড্রেসের কথা। 23 মে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন, এটা বললেন নাহিদ ইসলাম। 24 মে বিএনপি, জামায়াত এবং এনসিপির সাথে বৈঠক হলো।
আর 25 মে আজকেও 20টি দলের সাথে বৈঠক হলো। এখন আমি বলতে চাই, এই যে আমি গুজব বলি, বাস্তবতা বলি, শুধুমাত্র একটি খবর যেটাকে পুরোপুরি গুজব বলা যায়, যেটি বাংলা ভিশনের একটি লোগো ব্যবহার করে বলা হচ্ছে পদত্যাগ করেছেন, কিন্তু অভিপ্রায় ড্রাফট করা, বক্তৃতা ড্রাফট করা, যদি আমি আনিস আলমগীর আপনার কাছ থেকে শুনতে চাই যে সুরাজউদ্দিন যে কথাটি বলছেন, এটিকে উদ্দেশ্যমূলকভাবে কোনো গুজব ছড়ানো হয়েছে? নাহিদ ইসলামের কাছেও তিনি সেই প্রশ্নটি তুলেছেন। আমারও মনে হয় যে এটা একটা পরিকল্পিত এই সেন্সে নাহিদ ইসলামের যেটা বলছেন আপনি, নাহিদ ইসলামের আগে কিন্তু এই গুজবটা অন্য জায়গাতে ছড়ানো হয়েছে। আপনারা সবাই নাহিদকে দেখছেন, নাহিদ কনফার্মেশন দিয়েছে, কিন্তু নাহিদের আগে এই গুজবটা ছড়িয়েছে একটা ট্যাবলয়েড পত্রিকা, যে তারা লিখেছে যে উনি পদত্যাগ করতে যাচ্ছেন, উনার খুব অসন্তোষ উনি নিয়ে, এবং ছাত্রদের উপরেও উনি নাখোশ, অন্যান্যরা তাকে যেভাবে প্রেশার দিচ্ছে, কিছু হচ্ছে না, হাবিজাবি, মানে যেগুলো গল্প আকারে যেভাবে লেখা হয় ট্যাবলয়েড পত্রিকায়, সেটাই লেখা হয়েছে। এবং ট্যাবলয়েড পত্রিকার সম্পাদক তার ছদ্মনামে এটা লিখেছেন। এরপরে নাহিদ সেখানে গিয়েছেন, মানে এর পরপরই নাহিদ গিয়েছেন, এবং বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যেভাবে বলছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পাই না, এবং জামাতও অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল, জামাতকেও সেদিন অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই, নাহিদ কিন্তু মানে সরাসরি দেখা করে চলে আসছেন। নাহিদ এসে বিবিসির সঙ্গে বললেন যে উনি পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করেছেন, সেটাকে কোট করে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য পত্রিকাগুলো সবাই লিখলো। এখন পরবর্তীতে আপনি যখন এই কথাগুলো বলছেন, পরবর্তীতে এসে আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টাদের যে বক্তব্য, সেখানে আবার এটা আসছে ওয়াহিদুদ্দিন মাহমুদের বক্তৃতায় আমি দেখলাম যে উনি বলছেন যে না, পদত্যাগের তো কোনো কথা উঠে নেই, আমাদেরকেও পদত্যাগের কোনো কথা বলেন নেই। ওনাদের বিরুদ্ধে যেই অভিযোগ উঠেছিল 3 জন বিএনপি ঘেঁষা লোক, তাদের পদত্যাগ করতে হবে। তারপরে এই বিএনপির তরফ থেকে যে 3 জনের পদত্যাগের কথা বলা হয়েছিল, ওনারা এটাকে রাজনৈতিক একটা কি বলবো, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখছেন, রাজনৈতিক দলগুলো যেভাবে করে আর কি দাবি দাওয়া, সেই দৃষ্টিতে দেখেছেন। পরবর্তীতে অবশ্য আমরা দেখি যে বিএনপি সেই দাবি রিয়েলি জানিয়েছে, লিখিতভাবে জানিয়েছে গতকাল তাদের যে বৈঠক হয়েছিল সেখানে। সো ওভারঅল আমার মনে হয় যে এটা একটা সিম্পেথি পাওয়ার একটা কৌশল হতে পারে প্রধান উপদেষ্টার। এবং সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখেন, তাহলে সেখানে দেখবেন যে কেউ এই খবরটা বিশ্বাস করে না, কেউ একটা লোকও এই খবরটা বিশ্বাস করে নাই, সবাই আবার এটা নিয়ে হাসাহাসি করছে এবং বলছে যে উনি আসলে এটা সিম্পেথি গেইন করার জন্য করেছেন। ওনার অতীত ইতিহাস দিয়ে বলছেন। উনি তো কিছু বলেননি, উনি কিছু বলেন নাই, প্রফেসর ইউনূস তো নিজে কিছু বলেন, নিজে কিছু বলেন নাই। হ্যাঁ, অন্যেরা বলছে যে ভদ্রলোক একটা ব্যাংকের এমডির পদ নিয়ে এত কাহিনী করলেন এর আগের সরকারের সঙ্গে, উনি সহজে এই পদ ছেড়ে দেবেন সেটা তো না। এবং সর্বশেষ সেটা তো প্রমাণিত হলো, উনি যখন উপদেষ্টারা বলছেন যে না, ওনার পদত্যাগের কোনো অভিপ্রায় নেই, এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে উনি পর্যায়ক্রমে বৈঠক করলেন। আপনি যেটা বললেন, প্রথমে বিএনপি, তারপরে জামাতে ইসলামী, তারপরে এনসিপি, আজকে আবার ছোটোখাটো আরও অন্যান্য দলগুলোর সঙ্গে একদম মোট কথা কোর্স কমপ্লিট করেছেন। এবং এইখানে একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা রাজনৈতিক দল বলছে উনি কিন্তু তাদেরকে আমন্ত্রণ জানিয়ে এনেছেন, প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিন্তু উনি আমন্ত্রণ জানিয়েছেন। এবং আমার এখানে একটা দলের সাধারণ সম্পাদক আছেন, আমি আমি বলছি ওনার কাছ থেকে আপনি কনফার্মেশন নিতে পারেন যে কোন ইস্যুতে বক্তব্যের জন্য ওনাদেরকে ডাকছে সেটা কিন্তু নাই। আমি যাদের সাথে কথা বলেছি বলছে কোন ইস্যুতে ডক্টর ইউনূস আমাদেরকে ডাকছে সেটা বলা হয় নাই। এবং বিএনপিও বৈঠকের শেষে বেরিয়ে বলেছে কিন্তু যে আমাদেরকে কোন ইস্যুতে ডাকছে সেটা বলে নাই, কিন্তু আমরা আলাপ করেছি, অনুমান করেছি এটা নিয়ে। তো এখন দেখেন উনি যেটা করলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা, এটা হচ্ছে এক ধরনের এন্ডোর্সমেন্ট নেওয়া। এবং ওনার প্রতি যে একটা থ্রেট এসেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, এই যে এটাকে যখন চাওর হয়ে গেল নানা জায়গা থেকে, এবং প্রধান বিরোধী দল বিএনপি যখন দাবি করছে যে ডিসেম্বরের মধ্যে দিতে হবে, সেনাপ্রধান যখন বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা উচিত, সবগুলো মিলিয়ে এমন একটা প্রেশার উনি অনুভব করেছেন। সেই প্রেশারটা উনি কাটানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে এন্ডোর্সমেন্ট নিয়ে গেলেন যে এখন আর কোনো সমস্যা নাই, সবাই চাচ্ছে যে আপনি থাকেন, আপনি থাকেন, আপনি থাকেন। তা এই এন্ডোর্সমেন্টটা হয়েছে কিনা ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে জানতে চাইবো। তার সাথে একটু যোগ করতে চাই, নাহিদ ইসলাম বললেন তিনি পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করেছেন। আপনি দেখেন একটা বিবিসি, বিদেশি মিডিয়া, আর নিউ ইয়র্ক টাইমস, সেও কিন্তু বলছে এই যে
একদম তাকে গভর্নমেন্টেরই হাই অফিসিয়াল বলছে যে প্রফেসর ইউনূস ড্রাফট তৈরি করে ফেলেছিলেন, এবং ড্রাফট কি পদত্যাগের ড্রাফট, এবং জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেবেন পদত্যাগের আগে সেটাই তৈরি করে ফেলেছিলেন। দুটি বিদেশি মিডিয়ায় এত অনুসন্ধানী রিপোর্ট কিভাবে চলে যায়? বা নাহিদ ইসলামকে কেউ ফোন করেছিল না? তা আপনার কি মনে হয় তিনি কি বিবিসিকে, এটা বিবিসির কাছে জানতে চাইলেই ভালো হতো, ভলান্টারিলি কি ফোন করে ইন্টারভিউ দিয়েছেন কিনা? এটার সাথে আনিস আলমগীর যে প্রশ্ন করেছেন সেই জায়গায় মিলাতে চাই যে আসলে কি এন্ডোর্সমেন্ট হয়েছে, না ভবিষ্যৎ কি? ধন্যবাদ। বিভিন্নভাবে তো একটা ইভেন্টকে দেখবার সুযোগ আছে। প্রথমত হচ্ছে যে বিষয়টা ঘটেছে এটা আসলে ইটস এ কাইন্ড অফ মানে এক্সপ্রেশন অফ ফ্রাস্ট্রেশন যদি বলি আর কি, যে রাষ্ট্র পুনর্গঠন করা, সংস্কার, বিচার, গণঅভ্যুত্থান পরবর্তীতে যে আপনার একটা হাই হোপস নিয়ে জনগণ প্রফেসর ইউনূস সাহেবকে ডেকেছেন এবং দায়িত্ব দিয়েছেন, কালেকটিভলি সকল অংশীজন মিলে দিয়েছেন, সেই জায়গাটাতে 10 মাস পরে এসে দেখতে পাচ্ছেন যে যারা তাকে ডেকে এনেছেন তার একটা বড় অংশ, এর ভিতরে রাজনৈতিক দল নেতারা যেমন আছেন ঠিক তেমনি হচ্ছে দেশের স্টেক হোল্ডাররা আছেন, বিভিন্ন সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির অংশ আছে, তারা সবাই মিলে আসলে তাকে কাজ করতে দিচ্ছেন না, তার কথা শুনছেন না, তাকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেন না। পার্টিকুলারলি হচ্ছে যে কয়েকদিন আগে আমরা দেখলাম 3 বাহিনী প্রধান, 3 জন উপদেষ্টা সহ উনি মিটিং করলেন বিভিন্ন বিষয়ে এবং অনেক বিষয়ে খোলামেলা কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে চিফ মানে মিলিটারি চিফ যিনি আছেন তার যে অফিসারদের ব্যাপারে কাছে যে অ্যাড্রেসটা ছিল সেটা নিয়ে যে বক্তব্যটা আসছে, এটার কোনো অফিসিয়াল বক্তব্য নাই, বাট ওয়াইডলি এটা প্রচারিত হয়েছে এবং আইএসপিআর অথবা মিলিটারি কোনো সোর্স সেটাকে ডিনাউন্সও করে নাই এখন পর্যন্ত। তো সেটা নিয়ে তো একটা ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে, কারণ সবাই মিলে তো তাকে দায়িত্ব দিয়েছে। এখন আবার দিন তারিখ ঠিক করে দেওয়া হচ্ছে, কয় তারিখে নির্বাচিত সরকার থাকবে, অথবা সিদ্ধান্ত মেকিংয়ের ব্যাপারে বলা হচ্ছে যে আমাদের সাথে পরামর্শ করা হচ্ছে না, লট অফ থিংস আর কি। তো সেখানে সে তো এটা ফিল করতে পারে যে দেয়ার ইজ এ সেন্স অফ ফ্রাস্ট্রেশন, যাদের জন্য দিনরাত পরিশ্রম করছি, কাজ করবার চেষ্টা করছি, কনসেনসাস বিল্ডিংয়ের কথা চেষ্টা করছি, একটা হিস্টোরিক মোমেন্ট আসছে একটা জাতির, মানে এইরকম ঘটনা কিন্তু একটা জাতির ইতিহাসে বারবার ঘটে না, একটা দুইটা তিনটা জেনারেশনও একটা এরকম একটা ইভেন্ট পায় না, লাইক 71 এরকম একটা হিস্টোরিক ঘটনা, 47। এই ঘটনাগুলোর মধ্যে এরকম একটা বড় ঘটনার যে একটা কালেকটিভ কনসেনসাস বিল্ডিংয়ের সুযোগ আসছে, সবাইকে নিয়ে দেশটা যে লাইনচ্যুত হয়ে গেছে সেখান থেকে আবার তাকে লাইনে ফিরিয়ে নিয়ে আসার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা উনি বোধ করছেন যে ওনাকে রাজনৈতিক দল, রাস্তার আন্দোলন এবং ইন্টারনাল যে ব্যুরোক্রেসি আছে, সিভিল এবং মিলিটারি সব ব্যুরোক্রেসি মিলে তাকে করতে দিচ্ছে না। তো সেই জায়গাতে ওনার এই ফ্রাস্ট্রেশনটা মানে এক্সপ্রেস করাটা তো খুব রিজনেবল। তার 84-85 বছর বয়স, তার সিভিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, এই ধরনের কথা লেখবার অনেক ঊর্ধ্বে চলে গেছেন উনি। ওইটা আমার আপনার জীবনে অনেক বড় একটা ঘটনা হইতে পারে যে আমরা কোনো এককালে বাংলাদেশ সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ছিলাম, ওনার এটা এখন আর প্রয়োজন নাই এবং বয়স হয়ে গেছে, ওনার এই সিভি ছাড়াই হি ইজ কোয়াইট ওয়েল অফ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো সেই জায়গাতে উনি এইটা ফ্রাস্ট্রেশনটা ফিল করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে একটা ক্লোজ সার্কিটে উনি এটা ফিল করেছেন যে সবাই যেহেতু চাচ্ছে না রিফর্ম, বিচারের ব্যাপারে কারো কোনো আগ্রহ নাই, যেন তেন মূল্যে অরাজকতা তৈরি করছে, আমার প্রজাতন্ত্রের কর্মচারীরা কথা শুনছে না, ডিফারেন্ট ব্রাঞ্চের অফিসাররা, এই যে দেখেন এনবিআর রিফর্ম করতে চাচ্ছে, এনবিআর এর কর্মকর্তারা মানছে না, সিভিল ব্যুরোক্রেসিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা রিফর্ম মানছে না, তো অলমোস্ট কেউই কিন্তু রিফর্ম মানছে না, বিচারের ব্যাপারে সাহায্য করছে না। তো এই জন্য আমার কাছে মনে হয় যে ইটস কোয়াইট রিজনেবল ফর হিম টু এক্সপ্রেস দ্যাট কাইন্ড অফ ফ্রাস্ট্রেশন। কিন্তু এইটা একেবারে মানে এখনই রিজাইন করব, এতটা বালখিল্যতার আচরণ উনি করবেন বলে আমার কাছে মনে হয় না। এরপরে যেটা হয়েছে যে তাহলে সিচুয়েশনটা কুল ডাউন হইলো কিভাবে? একটা ভাবে হয়েছে যে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যারা ইনভলভ, অ্যাডভাইজার, আরও যারা তার স্পেশাল এইড আছেন, তারা সবাই মিলে আলোচনা করেছেন হোয়াট ইজ দ্য বেস্ট অপশন। আপনি রিজাইন করলে পারহ্যাপস ইউ ক্যান ফেড আউট ইউর ফ্রাস্ট্রেশন, কিন্তু হোয়াট উইল হ্যাপেন টু দ্য নেশন, দেশের কি হবে, রাষ্ট্রের কি হবে? তো সেখানে গুড সেন্স প্রিভেইল, সবাই তাকে বুঝাইতে কনভিন্স হয়েছে যে দিন শেষে দিল্লির পারপাস সার্ভ হওয়া ছাড়া এরকম একটা র্যান্ডম রেজিগনেশন দেশের মানুষের, রাষ্ট্রের কোনো উপকার হবে না। তো সেই জায়গাটাতে উনি কনভিন্সড হয়েছেন অ্যান্ড হি রিট্রাক্টেড। এবং যেটা হয়েছে যে এখন মতামত নেওয়া হয়েছে পলিটিক্যাল পার্টিসগুলো কি ফিল করে, যে আমার এই যে ফ্রাস্ট্রেশন, আমি যে চলে যেতে চাই, রাজনৈতিক দলগুলো কি মনে করে। তো এই ব্যাপারে তিনি ওপিনিয়ন সিক করেছেন। এখন এটাকে আপনি
আনিস ভাই যেটা একটা পার্সপেক্টিভের কথা বলেছেন যে ইটস এ কাইন্ড অফ ট্যাকটিক্যাল এন্ডোর্সমেন্ট, এটা এভাবে আপনি রিড করতে পারেন। আবার অন্যভাবে চিন্তা করলে ইন গুড ফেইথে যে হুইচ আই উড লাইক টু গিভ হিম দ্য বেনিফিট অফ ডাউট, যে সে মতামত চেক করতেছেন। আই এম কোয়াইট ফ্রাস্ট্রেটেড, এবং আমি বিভিন্ন পলিটিক্যাল পার্টি লিডারদের সাথে কথা বললাম এই সন্ধ্যায়, তো এবং সবাই বেশ হতাশা ব্যক্ত করেছেন। কি আমন্ত্রণ জানানো হয়েছিল না আপনারা যোগাযোগ করেছিলেন? আপনাদের দলের তো একজন গিয়েছিলেন। আমাদের অংশে আমরা দাওয়াত পেয়েছি, কিন্তু 1-2টা দলের কথা আমরা জানি তারা আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। তো আপনাদের তো দলের একজন করে 3টা দলের তো প্রতিনিধি গেল, সেটা কেমন দেখালো? এইটা হচ্ছে যে আপনাদের কি সর্বদলীয় একটা সভার মতো হলো? আর 2টা সেগমেন্টে হয়েছে আজকের ইভিনিং এ, 2টা সেগমেন্টে মিটিং হয়েছে। আমি এই প্রসেস ফর্মের ব্যাপারে আমি খুব বেশি ওয়ারিড না। ইস্যু হচ্ছে অ্যাবাউট এক্সচেঞ্জ অফ ডায়ালগ আর কি, যে আপনার কথাবার্তা হচ্ছে কিনা। আপনি কি সেটা ফ্যামিলি সেটিংয়ে বলছেন, ডাইনিং রুমে বলছেন, কফি শপে বলছেন, দুজন বন্ধু মিলে বলছেন, এককভাবে বলছেন, এই কোনো ফরম্যাটের ব্যাপারে আমি অত রিজিড না। আমার ইস্যু হচ্ছে যে আপনার কথা বলাটা হচ্ছে কিনা, আপনি আপনার কষ্টটাকে ভেন্টিলেট করতে পারছেন কিনা, এক্সচেঞ্জ হচ্ছে কিনা। আমরা সেইটা ইনহেল করতে পারলেন কিনা, ভেন্টিলেট করতে পারলেন কিনা, অথবা তার হতাশাটা দূর হচ্ছে কিনা, সামনে কি হবে, এই বিষয়গুলো নিয়ে সবার কথাই শুনবো। তার আগে দর্শক ফ্যাক্ট চেকে এখন একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো একটু পরেই। দর্শক বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি হারুন রশিদ, আমাদের সঙ্গে রয়েছেন আনিস আলমগীর, বেস্টার ফুয়াদ, আর রয়েছেন সুরাজ উদ্দিন, কলকাতা থেকে যুক্ত হয়েছেন অনলাইনে। তো যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম তার আগে আরেকটু আমরা ভিডিও দেখব যে এই ঘটনায় ভারতীয় আমি কয়েকটি মিডিয়া যেটা নিয়ে নানা সময় কথা হয়েছে, তাদের আমরা দেখেছি যে তাদের খুব উত্তেজনা ছিল। সেই উত্তেজনাটা কি ধরনের ছিল একটু যদি দেখার চেষ্টা করি। ইউনূস পদত্যাগ করেছেন, কি হবে, কি হচ্ছে, শেখ হাসিনা চলে আসবে কিনা, না আমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবো সেই উত্তেজনাটা কেমন ছিল। বড় কিছু হতে চলেছে বাংলাদেশে। আবারও রিপাবলিক বাংলার কাছে যে খবর এই মুহূর্তে পৌঁছাচ্ছে, বড় কিছু হতে চলেছে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূস আজ নয় কাল পালাবে। বাংলাদেশে কি আবার ফিরতে চলেছেন মুজিব কন্যা শেখ হাসিনা? এরই মধ্যে বেশ কিছু তথ্য এবং আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে বেশ কিছু নির্দেশনামা লিখিত আকারে পেশ করা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় আপডেট আপনাদেরকে দেব যে ইতিমধ্যেই ঢাকায় বসে রয়েছেন চারজন ভারতীয় উচ্চপদস্থ আধিকারিক। আপনারা জানেন যে তারা ইতিমধ্যেই গুলশানের একটা 5 তারা হোটেলে তারা পৌঁছে গিয়েছেন, এবং গত কয়েক দিন ধরে চারজন ভারতীয় আধিকারিক তারা রয়েছেন ঢাকায়। জি, সুরাজউদ্দিন, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে অবশ্যই পাশের দেশের একটি ঘটনা, সেটি তো আগ্রহ থাকবেই। ভারতের ব্যাপারে আমাদের আগ্রহ আছে, পাকিস্তানের ব্যাপারে আগ্রহ আছে, কিন্তু আপনার কাছে এই যে আগ্রহের স্টাইল, সেটি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমি স্পেসিফিক কোনো মিডিয়ার কথা জানতে চাচ্ছি না, মানে আপনি তো দেখলেন 3টি ক্লিপই, আগ্রহের স্টাইলটা আপনার কাছে কেমন যদি ব্যাখ্যা করতেন। দেখুন, জুলাই আন্দোলনের পরবর্তী সময় বাংলাদেশের যে পট পরিবর্তন হলো, সেটা নিয়েও ভারতের মিডিয়ার যথেষ্ট আগ্রহ ছিল। অবশ্যই প্রতিবেশী রাষ্ট্র এবং দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র, সেই রাষ্ট্রের কি হচ্ছে না হচ্ছে সেটা ভারতীয় মিডিয়ার একটা আগ্রহের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। আপনি যেটা বললেন, আপনার কথার সঙ্গে আমিও একই কথা বলছি যে সেটা বাংলাদেশের ক্ষেত্রে যদি ভারতে কোনো ঘটনা ঘটে বা পাকিস্তানে ঘটনা ঘটে, সেটাও বাংলাদেশেরও আগ্রহের কারণ হয়ে দাঁড়ায়। আমরাও দেখেছি যেমন গত কয়েকদিন আগে ভারত পাকিস্তানের যে যুদ্ধাবহ তৈরি হলো, সেক্ষেত্রে বাংলাদেশের মিডিয়াও নিজেদের আগ্রহ প্রকাশ করেছে, এবং আগ্রহ প্রকাশ করতে গিয়ে একাধিক ধরনের মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়েছে, এবং পাকিস্তানের যে ধরনের কথা বলেছে সেই ধরনের কথাই রিফ্লেক্ট করেছে বাংলাদেশের মিডিয়াতে। তো এক একটা দেশের এক একটা পার্সপেক্টিভ থাকে, মিডিয়া বিভিন্ন রকমভাবে নিজেদের পার্সপেক্টিভে সেই কথাগুলো প্রকাশ করে। হ্যাঁ, এবং এটা নিয়ে আর কি বলবো, আগ্রহ তো অবশ্যই থাকবে। প্রতিবেশী দেশে যদি আবার নতুন করে ইউনূস, মানে এত ছাত্র এবং জনগণের আন্দোলনের পরে যে সরকার একটা স্বৈরাচারী, মানে তথাকথিত স্বৈরাচারী শাসকের পতনের পরে যে নতুন সরকার আসলো, সেই সরকারও যদি 10 মাসের মধ্যে আবার মানে পরিবর্তন হয়ে যায়, সেটা তো অবশ্যই একটা আগ্রহের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তো আরেকটি প্রশ্ন করি আপনাকে, বাংলাদেশের খবর নিয়ে ভারতীয় মিডিয়া, ভারতের খবর নিয়ে বাংলাদেশি মিডিয়া, এই দুই ক্ষেত্রেই কি কোনো ব্যত্যয় ঘটছে? মিস ইনফরমেশন, ইনফরমেশন আপনি কি লক্ষ্য করছেন? ভীষণভাবে লক্ষ্য করেছি। আগের বার আপনার সাথে যখন এসেছিলাম তখন মনে হয়েছিল তুলনামূলক ভারতীয় মিডিয়া মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন
ছড়াই বেশি, কিন্তু বিগত বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের যে আবহ তৈরি হলো, সেই আবহে বাংলাদেশি মিডিয়া ব্যাপকভাবে ভারতকে নিয়ে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ছড়িয়েছে, এবং সেটার আমাদের কাছে প্রমাণও আছে। এবং একাধিক মিডিয়া আমি যদি কাউন্ট করতে শুরু করি, মিনিমাম আমরা 20টার মতো কাউন্ট করেছিলাম। হ্যাঁ, তো সেখানে দেখতে পেয়েছি পুরনো ভিডিও, অন্য দেশের ভিডিও, গাজার ভিডিও, রাশিয়া ইউক্রেনের ভিডিও, ছবি, পুরনো ছবি, ফ্লাইট মানে ইন্ডিয়ার মধ্যেই কোনো যাত্রীবাহী ফ্লাইট ভেঙে গেছে সেই ধরনের ভিডিও, সেগুলো পোস্ট করে দিয়ে বলছে ভারতের বিমান। সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলছেন না বাংলাদেশের মিডিয়ার কথা? স্পেসিফিক বাংলাদেশি মিডিয়া। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিতে পারি, আমরা নিয়ে ফ্যাক্ট চেকও করেছিলাম। হ্যাঁ, যেখানে আপনাদের ছিল, যার মধ্যে যমুনা টেলিভিশন করেছে এরকম, সময় টিভি করেছে এরকম। হ্যাঁ, তো আরো একাধিক আছে যেগুলো আমি সেগুলো বার করতে পারি। হ্যাঁ, 71 টিভি করেছে এরকম। হ্যাঁ, এরকম ধরনের একাধিক মিডিয়া যারা ভারতকে নিয়ে মানে রীতিমতো প্রপাগান্ডা ছড়িয়েছে, যে ভারতের এই করে দিয়েছে, ভারতের ব্রিগেডিয়ার ভবন নষ্ট করে দিয়েছে, ভারতের রাফাল ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে আমরা যখন দেখতে পাচ্ছি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রশ্ন করা হচ্ছে, আপনারা ছবি দেখান, ফুটেজ দেখান, তিনি বলছে ভারতীয় সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। মানে আমি যদি কাউকে কোনো দেশের বিমান ভেঙে দিই, তাহলে তো আমার মিডিয়া সেখানে গিয়ে বসিয়ে দেবো, দেখুন আমি সেখানে বসে প্রেস কনফারেন্স করবো যে ভারতের রাফেল যুদ্ধ বিমানকে আমরা ভেঙে দিয়েছি। তো সেক্ষেত্রে তার যুক্তি ছিল যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমরা। তো সেই সোশ্যাল মিডিয়ার ক্লিপগুলো নিয়েই যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে পাকিস্তানি বা অন্যান্য দেশের থেকে এই ধরনের গুজবগুলো ছড়িয়েছে, সেইগুলোই বাংলাদেশি মিডিয়াতে আমরা রিফ্লেক্ট দেখতে পেয়েছি, একপাক্ষিক প্রচার দেখতে পেয়েছি। জি, ধন্যবাদ। আনিস আলমগীর, আপনি তো সাংবাদিক, আপনি তো সম্পাদক, বলেন ভারতীয় মিডিয়ার আমরা যে আলোচনায় ছিলাম যে আমরা 3টা ক্লিপ দেখিয়েছি। একটা হচ্ছে ঢুকে যাচ্ছে আর চলে আসছে শেখ হাসিনা, আরেকটি বিষয় আমরা দেখেছি যে ইউনূস পালাচ্ছে, আর একটা দেখলাম যে আরও একটা ঘটনাও যে ভারতীয় আধিকারিকরা ঢাকায় চলে এসেছেন, অলরেডি গুলশানে বৈঠক করছেন। তো বলছিলেন সুরাজউদ্দিন যে কোনো কোনো ক্ষেত্রে প্রথম ভারতীয় মিডিয়া গুজবে এগিয়েছিল পাকিস্তান ভারত যুদ্ধের সময়, আবার বাংলাদেশি মিডিয়া গুজবে এগিয়েছিল। আপনার বিশ্লেষণটা কি? আমার বিশ্লেষণ হচ্ছে, বাংলাদেশি মিডিয়ার যে কথা বলতেছে, আমি বিশ্বাস করি না যে বাংলাদেশি কোনো মিডিয়া এত দায়িত্বহীন সাংবাদিকতা করে। সোশ্যাল মিডিয়াতে হয় যেমন আপনি দেখালেন বাংলা ভিশনের লোগো লাগিয়ে আরেকটা দিয়ে দিচ্ছে, ওরা ওইখান থেকে বুঝে দেখতেছে যে এটা বোধহয় বাংলা ভিশনই করেছে, সেই জাতীয় ঘটনা বলে। আর যেগুলো আপনারা দেখান, আমি তো মনে হয় এই সমস্ত আবর্জনা আপনারা কেন বাংলাদেশিদেরকে দেখান, যে ব্যাঙের মতো লাফায় লাফায় যেগুলো সাংবাদিকতা করছে, এগুলো তো সাংবাদিকতার মধ্যে পড়ে না। আপনারা এগুলো দেখানোর কারণে বাংলাদেশিদের মধ্যে ইন্ডিয়ান মিডিয়া সম্পর্কেও একটা খুব নেগেটিভ একটা ধারণা হয়। ইন্ডিয়ান মিডিয়া বলতে আমরা মনে করতেছি যে কলকাতার এই সমস্ত আবর্জনাগুলো, কলকাতায় কোনো সাংবাদিকতা হয় না। আপনি যদি হিন্দি মিডিয়াম বলেন সেগুলোতে হয় না। ইংলিশ মিডিয়ামে আপনি 2-1টাকে গণায় ধরতে পারেন, 2-1টা না, অনেকগুলো আছে যাকে আপনি মোটামুটি কাউন্ট করবেন। কলকাতাকে কমপ্লিটলি, কলকাতার নিউজ আমি বলবো যে এগুলো কমপ্লিটলি আমরা ইরেজ করে দেওয়া, কারণ এরা সাম্প্রদায়িকতা ছড়ায়, এরা গুজব ছড়ায়, এদের কাজই হচ্ছে একটা, যে আপনি কোনো একটা এদের মিডিয়া পাবেন না যেখানে সত্যিকারের সাংবাদিকতা হয়। এদের নিয়ে আলাপ করো আমি বৃথা মনে করি, আপনি অন্য প্রশ্ন করেন। জি, যেটা বলছিল যে ব্যারিস্টার ফুয়াদ, আরেকটা প্রশ্ন আপনাকে করি, যে প্রফেসর ইউনূসের এই যে রাজনৈতিক দলের সাথে বৈঠক শুরু করেছেন, গুজব, কিছুটা বাস্তবতা, তার প্রেক্ষিতে অভিপ্রায়, অথবা কেউ লিখে বলেইছিলেন যে পদত্যাগ করতে যাচ্ছেন বা ইত্যাদি, বা পদত্যাগপত্র তৈরি করে ফেলছিলেন। এখন এই যে বৈঠকটা শুরু হলো, বা আমি জানি না আর কোনো রাজনৈতিক দল আছে কিনা যাদের সঙ্গে প্রফেসর ইউনূস বৈঠক করবেন, তো এখন যাচ্ছি কোন দিকে আমরা? মানে প্রেশারটা কি রিলিজ হচ্ছে? বিএনপি কিন্তু আজকেও বলেছে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, এবং তারেক রহমান সাহেব কিন্তু একই কথা বলেছেন যে অস্থিরতা যদি দূর করতে হয় ডিসেম্বরের ভেতরেই ইলেকশন দিতে হবে। তিনি আরও বলেছেন যে বিনিয়োগ আসতে হলে, অর্থনীতি ঠিক করতে হলে নির্বাচিত সরকারই লাগবে। জি বলুন। তারেক রহমানের বক্তব্যের সাথে আমি দ্বিমত করতে পারছি না। ফুয়াদ যেগুলো বললেন সেখানে আমি একটুখানি যদি বলি যে ফ্রাস্ট্রেশন, ইটস রাইটলি বলেছেন যে এই ফ্রাস্ট্রেশন ওনার মধ্যে আসছে অবশ্যই, কারণ উনি বলছেন যে কি কারণে উনি ঠিকমতো সহযোগিতা পাচ্ছেন না, কাজ করতে পারছেন না, উনি যেগুলো চাচ্ছেন সেগুলো হচ্ছে না। ঠিক আছে, কিন্তু আমাদেরও তো ফ্রাস্ট্রেশন আছে, তাই না? যে আমরা 9 মাস ধরে যে আপনাকে বসালাম ওইখানে, আপনি কি করেছেন? আপনার অ্যাকাউন্টেবিলিটি কোথায়? আপনি কি করেছেন সেটা জাতি জানে, রাজনৈতিক দলগুলো জানে, কেউ তো জানে না এখন আপনি কি করেছেন। আপনি আপনার ফ্রাস্ট্রেশন দেখাচ্ছেন, জাতি ফ্রাস্ট্রেশন কোথায় দেখাবে? আপনি 9 মাস গেল একটা প্রেস ব্রিফিং করেন নাই, সাংবাদিকদের মুখোমুখি হন নাই, কেন?
না, উনি তো বিশ্বের বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন। বিশ্বের মিডিয়ায় দিচ্ছেন কেন? আপনি বাংলাদেশের প্রেস কনফারেন্সে ডাকেন না, আমাকে ডাকেন না, আপনাকে ডাকুক না, ডাকে না কেন? সাংবাদিকদের মুখোমুখি হতে ওনার আপত্তি কোথায়? বিদেশ সফর করেন, 9 মাসে 14 বার বিদেশ সফর করতে পারেন, একবার এসে তো সাংবাদিকদের সাথে কথা বলতে পারেন কি করেছেন উনি, সেটা একটু জানার জন্য। উনার যে বিষয়টা উনি উনারটাই দেখছেন, শুধু আমাদেরটা দেখেন। উনি এত দাবি দাওয়া কেন নিচ্ছেন? যেটা বললেন যে রাজপথে আন্দোলন হচ্ছে, রাজপথে আন্দোলনের আপনি এত সুযোগ দিচ্ছেন কেন? আপনার কেন এত সিদ্ধান্ত নিতে হবে? আপনার কেন জাতির সবার ত্রাতা হয়ে যেতে হবে? আপনি নির্বাচিত সরকার আসবে, তাকে দেন, বলেন তোমাদের এই দাবি। আমার দায়িত্ব না, আমার দায়িত্ব উনি যেটা বলেন সংস্কার, আমার দায়িত্ব নির্বাচন, আমার দায়িত্ব বিচার করা। হ্যাঁ, তো এর মধ্যে কি এগুলো পড়ে রাজপথের দাবিগুলা? তাহলে উনি বলেন না কেন যে তোমরা কেন আমার এখানে আসো এই দাবি নিয়ে, আমি এগুলো নির্বাচিত সরকারকে দেব? উনার সমস্যা হয়ে গেছে নির্বাচনের তারিখ। উনি চান জুনে যেতে। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে প্রধান রাজনৈতিক দল এখন যারা আছে, তারা চাচ্ছে যে এটা ডিসেম্বরে করতে। তাহলে উনার ডিসেম্বরের মধ্যে আপত্তি কোথায়? উনি ডিসেম্বরে কেন করা যাবে না? এখনো 7 মাস আছে, তাহলে সেটা উনি ব্যাখ্যা করুক। রাজনৈতিক দলগুলোকে ডেকে উনি তো ব্যাখ্যা করতে হবে, তাদেরকে তো বোঝাতে হবে যে আমি এই কারণে আমি করতে পারছি না। জামাত সহ সব কটা রাজনৈতিক দল এখন বলছে যে উনি সংস্কার করেছে। সংস্কারেরও তো একটা রোড ম্যাপ দিতে হবে, নির্বাচনের একটা রোড ম্যাপ দিতে হবে। পুয়াদ ইলেকশন করবেন, তার কি প্রস্তুতি নাই? যে উনি যেখান থেকে ইলেকশন করবেন, কোন মাসে যাবেন, কি করবেন? শুধু আপনার প্রস্তুতি লাগবে? আপনার সেনাবাহিনীর কি প্রস্তুতি লাগবে না, যারা নির্বাচনে একটা অ্যাক্টিভ ভূমিকা রাখবে? আপনার অন্যান্য এজেন্সিগুলোর কি ভূমিকা রাখবে না? তাহলে আপনি নির্বাচন নিয়ে কেন? আপনার একটাই তো কথা, আপনার একটা গত 7 মাস ধরে আপনি, গত 9 মাস ধরে আপনি কাজ করলেন, কিন্তু কেন আপনি ইমিডিয়েটলি নির্বাচন দিতে পারছেন না, সেটা রাজনৈতিক দলগুলোকে ব্যাখ্যা করতে পারছেন না। আপনি রাজনৈতিক দলগুলোকে ডাকছেন তাদের বক্তব্য শোনার জন্য, ঠিক আছে, আমি যেটা বললাম, আপনি এন্ডোর্সমেন্টের জন্য ডেকেছেন, আপনি তেমনি রাখেন নাই। সো আমি মনে করি যে ইমিডিয়েটলি ওনার নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এটা শুধুমাত্র এই জন্যই যে আমাদের এখানে ইনভেস্টমেন্ট বলেন, যে কোনো ঘটনা বলেন, সব কিছু নির্বাচিত সরকারের উপর মানুষ নির্ভর করে। সেই সব কিছু মনে হচ্ছে যেন একটা মধ্যে পড়ে গেছে। আমরা এটা কি বলে, একটা অস্থিতিশীল অবস্থা মধ্যে পড়ে গেছে। সবাই অপেক্ষা করছে কবে একটা নির্বাচিত সরকার আসবে, কারণ নির্বাচিত সরকার আসলে আমার যদি 2 টাকা বিনিয়োগ করা থাকে আমি বিনিয়োগ করব। আমি একটা ব্যারিস্টার ফুয়াদের কাছে যেতে চাই। বিষয়টা কি এতই 9 মাসে এত অস্বচ্ছ, কিছুই কি স্পষ্ট হয়নি, কিছুই কি এগোয়নি? মানে বিষয়টা কি এরকম? না, আমি তা মনে করি না। আমি মনে করি যে উনি নির্বাচনের ব্যাপারে বরাবরই একটা ডেডলাইন দিয়েছেন এবং সেই ডেডলাইনে উনি স্টিক আছেন এবং সেই ডেডলাইনের ব্যাখ্যা উনি দিয়েছেন। ডিসেম্বর থেকে জুন, বেশি সংস্কার চান, অল্প সংস্কার চান, এবং ঐক্যমত কমিশনের সাথে আমরা মিটিং করবার পরে যেটা মানে আজ করতে পারছি সেটা হচ্ছে যে জুলাই নাগাদ একটা সংস্কারের ডেডলাইন, মানে একটা পরিধি ঠিক হয়ে যাবে যে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আমরা এই বিষয়গুলোতে একমত, আর এই বিষয়গুলোতে একমত হতে পারি না। এবং এটা তো প্রফেসর আলী রিয়াজ বলেছেন, প্রফেসর ইউনূস এর আগে বলেছেন, এটা আমরা পাবলিক করে দেব কে কোন বিষয়ে একমত দ্বিমত হয়েছেন। এবং সেক্ষেত্রে এরপরে আলোচনা শুরু হবে যে কোনটা আমরা এই বাস্তবতা যেটা আমাদের এখন আছে অন্তর্বর্তীকালীন সরকারের, এই সময় আমরা বাস্তবায়ন করে যাব, আর কোনটা করব না। এই বাস্তবায়নের তালিকা যদি বড় হয় তাহলে সময় বেশি লাগবে, ডিসেম্বর পার হয়ে যাবে। বাস্তবায়নের তালিকা যদি ছোট হয়, যেটা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে, সেটা আর একটু বিয়ন্ড চলে যাবে। কিন্তু একটা বিষয় আমার কাছে খুব পরিষ্কার যে উনি ওনার ডেডলাইন মিস করবেন না। এই বিষয়ে ওনাকে সন্দেহ করবার মতো কোনো আলামত আমি দেখতে পাচ্ছি না। এই ডেডলাইনটা উনি মিস করবেন, এইটা হচ্ছে একটা ইন্ডিয়ান প্রপাগান্ডা, একটা ইন্ডিয়ান প্রক্সি এখানে চলছে। এবং ইন্ডিয়ান প্রপাগান্ডা হচ্ছে যে আপনার ইউনূস সরকারকে আন্ডারমাইন করবার যে চেষ্টা তারা গত আগস্ট মাস থেকে পারসিস্টেন্টলি করে যাচ্ছেন, সেইটা ইন্টারন্যাশনালি ফেল করেছে এবং ন্যাশনালি এটার খুব ভালো ট্র্যাকশন তৈরি হয় নাই। অতএব এখানে একমাত্র বিষয় বাকি ছিল, সেটা হচ্ছে আওয়ামী লীগকে দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করা, যেটা একটু বাধাগ্রস্ত হয়েছে, আপাতত তাদের কার্যক্রম সাসপেন্ড করা হয়েছে। আর সেকেন্ডলি হচ্ছে যে আপনার নির্বাচনের দিন তারিখ ঠিক করে দেওয়া। এই 2টা বিষয়ে ইন্ডিয়ান প্রক্সির খেলা খেলছে বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা এবং হচ্ছে সামরিক বেসামরিক আমলারা। আপনি একটু ক্লিয়ারলি বলবেন, সামরিক বেসামরিক আমলারা, বিএনপির মতো বড় দল ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাচ্ছে, আরো কয়েকটা দল চাচ্ছে, কেউ হয়তো বা, কিন্তু প্রক্সির কারা গুটি হয়েছে। মানে দিন শেষে হচ্ছে যে
বাংলাদেশে এখন এই মুহূর্তে ক্ষমতায় আসার মতো কোনো রাজনৈতিক দল নাই বিএনপি ছাড়া। এটা ডিসেম্বরের জন্য যেমন সত্য, আগামী বছর জুন মাসের জন্য একই কথা সত্য। এর ভিতরে বাংলাদেশে মুসার কোনো লাঠি নাজিল হবে না যেটা সাপ হয়ে যাবে, যেটা সাডেনলি একটা ছোট দল থেকে বিএনপির সাইজ হয়ে যাবে। এই বাস্তবতা বিরাজ করছে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে বিএনপির ভিতরে একটা ইলেকশন ট্রমা কাজ করছে, যে মনে হচ্ছে একটা ষড়যন্ত্র হচ্ছে, মনে হচ্ছে 111-এর মতো একটা সিচুয়েশন তৈরি হবে যেখানে আমাকে নির্বাচন থেকে, আমাকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হবে। এই ট্রমাটা তার জন্য ন্যায্য, এই জন্য সে বারবার চাচ্ছে এটা। কিন্তু ইন্ডিয়ান যে প্রোপাগান্ডা মেশিন এবং ইন্ডিয়ান যে ডিসকোর্সের কথা বলছি, সেইটা হচ্ছে যে ইউনূস সরকারকে আন্ডারমাইন করা, দেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করা এবং হচ্ছে এমন একটা পরিবেশ তৈরি করা যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরকম একটা অবস্থা তৈরি হয়। আমি নীতিগতভাবে তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমরা সেই আপনি যে ভারতীয় প্রোপাগান্ডার কথা বলছেন, আমরা সেটা আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করব, আমাদের সুরাজউদ্দিন আছে তার কাছ থেকে বোঝার চেষ্টা করব। তার আগে আরেকটি বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা ফ্যাক্ট চেকে আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আপনাদের সঙ্গে আছি হারুনুর রশিদ। আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় ফিরে যাব, তবে তার আগে এই দুটো ভিডিও দেখব যে এটি কি ধরনের ভিডিও, কতটা ফেক, আর এই ভিডিও তৈরি কি হতাশা থেকে না উদ্দীপনা থেকে, আমরা সেটাও বোঝার চেষ্টা করবো। আমরা যদি ভিডিও দুটো একটু দেখি। Dr. Mead. Yunus is a great personality and my friend also. He has recently taken charge of the interim government of Bangladesh and he is doing very well. Dr. Yunus will play a big role in making Bangladesh prosperous. On the 15th of May, I will travel to Bangladesh with Sheikh Hasina. There is no reason to worry. Sheikh Hasina will come to Bangladesh as Prime Minister. আচ্ছা, যেটা আমরা শেষের ভিডিওটা যেটা দেখলাম সেটা হলো শেখ হাসিনাকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে অ্যাড্রেস করেছেন। এটি একটা ডিপ ফেক, অলরেডি প্রুফ। প্রথম যে ভিডিওটা দেখলাম ইউনূস সাহেবের, প্রফেসর ইউনূসকে প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প, সেটি একটি ফেক। কিন্তু দুঃখজনক বা যাই হোক, এটি কারা প্রচার করেছে তো জানেন, আওয়ামী বিভিন্ন পেজ থেকে প্রচার হয়েছে। আর ওটি বাংলাদেশের একজন উপদেষ্টা, তিনি খুব বুদ্ধিজীবী উপদেষ্টা, তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওই ভিডিওটা আবার শেয়ার করেছেন। সেটি বাংলাদেশের আবার আপনার প্রথম মেইন স্ট্রিম পত্রিকায় সেটি আবার ছাপা হয়েছে। আমি প্রথম সুরাজউদ্দিনের কাছে যাব একটু টেকনিক্যাল বিষয় জানতে। সুরাজউদ্দিন, এই ধরনের ডিপফেক ভিডিও বানাবার কৌশলটা কি, কিভাবে তৈরি করে? আমি আপনার কথার উত্তর অবশ্যই দেবো। তার আগে আমি একটু ব্যারিস্টার সাহেবের একটা কথার উত্তর দিয়ে আমি আমার কথাটা শেষ করব। আমি সেই প্রশ্নে যেতাম, যদি আপনি আগেই দিতে চান। জি, আমি আগেই দিতে চাইছি। ব্যারিস্টার সাহেব কিন্তু একটা নিজে জেনে কিংবা বুঝে বলেছেন কিনা আমি জানি না, কিন্তু খুব মারাত্মক একটা কথা বলে ফেলেছেন। ওনার মারাত্মক কথাটা হচ্ছে সেটা হচ্ছে উনি কথায় কথায় বলেছেন যে ইন্ডিয়া পক্সি যে সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে তার পাশাপাশি সেনা এবং প্রশাসনের মধ্যে যুক্ত আছেন, এমন কেউ কেউ এই ধরনের কথা বলে নির্বাচনটা করানোর চেষ্টা করছেন বা ইন্ডিয়ার এজেন্ডাকে ফুলফিল করার চেষ্টা করছেন। এক্ষেত্রে তাহলে কি উনি ওনার দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই প্রশ্ন এই ইন্ডিয়ান পক্সি হিসেবে দাবি করলেন? কারণ গত বৃহস্পতিবার ওয়াকারুজ্জামান কিন্তু এই ডিসেম্বরের নির্বাচনের জন্য প্রথম নিজে মুখ খুলেছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের নির্বাচন হওয়াটা উচিত। তারপরে উনি যে কথাটা বলেছেন সেই কথাটাকে আরও বাংলাদেশের বর্তমান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সহকারী সরকার সম্ভবত বাংলাদেশের টেলিকম যোগাযোগ বিভাগের কোনো পদে আছেন প্রতিমন্ত্রী হিসেবে, ফায়েজ তায়েব আহমেদ, মোস্ট প্রবাবলি ওনার নামটা আমি যদি ভুল করি, উনিও সেনাপ্রধানকে নিয়ে এরকম ধরনের একটা পোস্ট করেছিলেন। পরবর্তীতে উনি পোস্টটা ডিলিট করে দিয়েছেন। ব্যারিস্টার সাহেব এবং ওই তৈব যিনি আছেন ওনাদের কথা কিন্তু একই রকম কথা লাগছে, অর্থাৎ এনারা কি সরাসরি বাংলাদেশের যে বর্তমান সেনাপ্রধান তার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তিনি ইউনূসের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র লিপ্ত আছেন, এবং আরও এক ধাপ এগিয়ে উনি বলছেন যে ইন্ডিয়া পক্সি। সেক্ষেত্রে কি আপনার দেশের সেনাপ্রধান সরাসরি ইন্ডিয়ার কথাই উঠে বসে এটা বলতে চাইছেন? আমি অবশ্যই ওনার থেকে উত্তরটা চাইবো। আর আমি দ্বিতীয় প্রসঙ্গে আসি, আপনি যে কথাটা বললেন, তবে এটা যদি হয়ে থাকে, উনি এরকম দাবি করে থাকেন সেনাপ্রধানকে নিয়ে এরকম ধরনের একটা কথা বলেন, তাহলে সেনাপ্রধানকে ইমিডিয়েট কাস্টাডিতে নিয়ে তাকে জেরা করা দরকার, তিনি ইন্ডিয়ার হয়ে কেন কাজ করছেন এটা কিন্তু করা দরকার। আর যদি না হয়ে থাকে তাহলে ওনার কিন্তু প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার। সেনাপ্রধানের নামে এরকম একটা বড় অভিযোগ করে ফেলেছেন। এবার আপনার কথা আসি টেকনিক, এই যেমন ডিপ ফেক গুলো,
বর্তমান সময়ে ডিপফেক ভিডিও সত্যি বলতে ভীষণভাবে ছড়িয়েছে, সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই ছড়িয়েছে। আমরা বিভিন্ন দেশের বিভিন্ন ইস্যু নিয়ে ডিপফেক ভিডিও ছড়িয়েছে এবং রিসেন্ট গুগল মানে রিসেন্ট একটা মানে এআই ভিডিওর নতুন একটা ভার্সন বার করেছে। সেই ভার্সন থেকে আমরা দেখতে পাচ্ছি এতটাই ডিপফেকগুলো এতটাই রিয়েলিস্টিক লাগছে, সেই রিয়েলিস্টিক থেকে আমরা এইগুলোকে যাচাই করতে পারছি না। অনেক ক্ষেত্রে মানে যে সমস্ত এআই ডিটেকশন যে টুলগুলো আমরা সাহায্যে বার করি, যেগুলো যাচাই করতে সুবিধা দেয়, সেগুলোও অনেক ক্ষেত্রে সফল হচ্ছে না। আমরা বিভিন্ন রকম ভাবে গবেষণা করার চেষ্টা করছি। এবারে এই ভিডিওগুলো কারা তৈরি করে? মূলত দু ধরনের ভাবে এআই ভিডিওগুলো তৈরি করা হয়, এআই ভিডিও বলুন, অডিও বলুন। কারোর বিরুদ্ধে অপপ্রচার চালাতে অথবা কারোর পক্ষে কোনো জনগণের মতামতকে একত্রিত করতে। এক্ষেত্রে যে যেটাকে ভালো মনে করে, এক্ষেত্রে যদি ডক্টর ইউনূসকে প্রশংসা করে থাকেন, এটা কাদের সুবিধা হবে? ডোনাল্ড ট্রাম্প ইউনূসের প্রশংসা করলে, এই ভিডিও প্রচার করলে কাদের সুবিধা হবে সেটা আপনি নিশ্চয়ই জানেন, সবাই জানে, দর্শকও জানে। এবং যদি মোহাম্মদ ইউনূসকে ডোনাল্ড ট্রাম্প কোনো খারাপ কথা বলে থাকেন বা তার নিয়ে কোনো সমালোচনামূলক কথা বলে থাকেন, সেই ভিডিও আপলোড করলে কাদের ক্ষেত্রে সেটা লাভজনক হবে সেটা তো আপনিও জানেন। যাদের ক্ষেত্রে যেটা সুবিধাজনক তারা সেই ইনফরমেশন। শেখ হাসিনার বিষয়টা তো তাই, অবশ্যই তাই, সেটাই বলবো যে শেখ হাসিনাকে নিয়ে যদি কোনো মিস ইনফরমেশন ডিপফেকের মাধ্যমে তৈরি করা হয়, সেটা কাদের পক্ষে লাভদায়ক হবে? তারাই করবে। তার বিরুদ্ধে করলে বা পক্ষে করলে কাদের সুবিধা হবে? যারা সুবিধার জায়গায় থাকবে তারা এটা প্রচার করবে, পরিষ্কার হিসাব। জি, ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে আসতে হবে যে আপনাকে তো প্রশ্ন করেছে অলরেডি, আপনি বোধহয় শুনেছেন। জি, আপনি যদি জবাব দেন। দেখেন যে ইন্ডিয়ান ন্যাশনালদের সাথে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট নিয়ে আমি কথা বলবো না আর কি। এটা একান্তই হচ্ছে আমার ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে আমি যেটাকে দেখি আমার রাষ্ট্র, সো পার্টিকুলারলি তার জায়গা থেকে সে ইন্ডিয়াকে ওইভাবে দেখে না। সো এটা একান্তই আমার 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 আন্ডারস্ট্যান্ডিং, এবং আমার সাথে আমার দেশের যে কোনো কলিগ এই ব্যাপারে দ্বিমত করতে পারে, বাট আমি এটা তীব্রভাবে ধারণ করি, আমার ব্যক্তিগত মত, যে বাংলাদেশে এই নির্বাচন কেন্দ্রিক এত স্বচ্ছ বক্তব্যের পরেও প্রফেসর ইউনূসের পক্ষ থেকে এত পারসিস্টেন্ট ট্রমা তৈরি করা, টেনশন তৈরি করবার মধ্য দিয়ে বাংলাদেশের কোনো বেনিফিট আমি এর মধ্যে দেখতে পাচ্ছি না। বরং হচ্ছে যে পিসফুলি এই ট্রানজিশনটা পারফর্ম করতে দেওয়ার মধ্যেই হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট। এর মধ্য দিয়ে যেটা হচ্ছে ইস্যুস থাকবে, দ্বিমত থাকবে, আমাদের পলিটিক্যাল পার্টিসগুলো বারবার কথা বলবে, ডায়ালগ করবে, আর যে কোনো রাজনৈতিক দলের 1000 বার নির্বাচন চাইবার অধিকার আছে। এই ব্যাপারে আমার তো কোনো দ্বিমত নাই। যে আরেকটু আপনাকে ওই যে জায়গাটা আমরা মিস করেছিলাম, যে আপনার কাছে এর আগেও জানতে চেয়েছিলাম যে আসলে কি কোনো নিঃশ্বাস নেওয়ার জায়গা তৈরি হয়েছে কিনা, যে সংকটটা তৈরি হয়েছে, আপনি কি আলোচনার মধ্য দিয়ে যদি সংক্ষেপে বলতেন কোনো পজিটিভ লক্ষণ দেখছেন কিনা? কেন বিএনপি তো আগের অবস্থানেই রয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে পজিটিভ নিঃশ্বাসের জন্য ইউনূসকে খুব বেশি ভালো টাইম দেবে না বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডাররা। তারা পারসিস্টেন্টলি চাইবে তাকে যথেষ্ট পরিমাণ ডিস্টার্ব করবার জন্য, আন্ডারমাইন করবার জন্য। এর ভিতরে সার্টেনলি ইন্ডিয়ান এলিমেন্টস আছে, এবং এই ইন্ডিয়ান এলিমেন্টসগুলো বাস্তবায়ন করছে বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডাররাই করছে। এর আগেও করেছে, রিপিটেডলি করেছে। 111-এর সময় আমরা দেখেছি যে বাংলাদেশকে ডুবাইছে কারা। মইনুল আহমদ, ফখরুদ্দিন আহমদ তো বিদেশি নাগরিক ছিল না, শেখ হাসিনা, আওয়ামী লীগ তো বিদেশি নাগরিকরা ছিল না, ওরা বাংলাদেশিই ছিল। অতএব সেই জায়গাতে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে 6 মাসের ব্যবধানে ক্ষমতায় যাওয়া নেওয়ার সাথে কোনো লস আমি দেখতে পাচ্ছি না আর কি। কিন্তু যেটা লস হবে সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই টেনশনের মধ্য দিয়ে কালেকটিভ সম্মতি থাকলে আমরা যতটুকু অর্জন করতে পারতাম, কন্টিনিউয়াসলি যদি আপনি টেন্স সিচুয়েশনে দিন পার করেন, দিন শেষে আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন না, কেউ অ্যাচিভ করতে পারবো না অ্যাজ এ নেশন অ্যান্ড কান্ট্রি। আমাদের যে গণ অভ্যুত্থানের যে অ্যাসপিরেশনটা ছিল, এই অ্যাসপিরেশনটা ক্ষতিগ্রস্ত হবে। এবং তরুণদের কাছে বিশেষ করে, যেই রাষ্ট্রের 65% জনগোষ্ঠী হচ্ছে তরুণ, 4 কোটি হচ্ছে ইয়াং ভোটার, তারা সার্টেনলি আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদেরকে খুব ভালোভাবে দেখছে না। আনিস আনোয়ার মুমির খুব ক্লিয়ার, উনি কিন্তু বলছেন যে এটা তাকে ইউনূসকে শান্তিতে থাকতে দেবেন স্টেক হোল্ডাররা। এর সঙ্গে তিনি প্রতিবেশী দেশের কথা বলছেন। আপনি কিভাবে দেখেন? তা আমি এটা পুরোপুরি একমত না, কারণ আমাদের মধ্যে একটা পারসেপশন দাঁড়িয়ে যে আমাদের কিছু হবে সেটার সাথে ভারত, মানে এটা কিছু হবে আওয়ামী লীগ, এটা দিন দিন বেড়েই চলতেছে। কারণ এটা কি, এটা একটা ছায়া শত্রু খোঁজা। এবং প্রধান উপদেষ্টা যে গতকাল যে বিবৃতি দিয়েছেন ওনার উপদেষ্টা পরিষদ, সেখানেও ঠিক একই জুজুর ভয়। আজকেও উনি ওনার কাছ থেকে বেরিয়ে এসে মাহমুদুর রহমান মান্না কিছুক্ষণ আগে যে বিবৃতি দিলেন, সেখানেও একই কথা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের জন্য উনি কাজ করতে পারছেন না।
ভারতীয় আধিপত্যবাদ যদি কাজ করতে না পারেন, স্পেসিফিক বলেন তাদেরকে কোন আধিপত্যবাদের জন্য আপনি কাজ করতে পারছেন না, কেন কাজ করতে পারছেন না। ফুয়াদ বলছিলেন যে 6 মাসের ব্যবধানে এমন কি পরিবর্তন হয়ে যাবে, তো এইটাই পরিবর্তন। কারণ আপনি যে আধিপত্য দেখছেন, আপনি যে প্রতিবেশীদের সাথে গুতাগুতিতে লিপ্ত হচ্ছেন, এগুলো তখন আমরা মনে করি যে থাকবে না। এবং আরেকটা জিনিস যে ন্যাশনাল ইন্টারেস্ট, আজকে ন্যাশনাল ইন্টারেস্ট তো আমার ন্যাশনাল ইন্টারেস্টের কারণেই তো ওনার অতি অল্প সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব উনি যে লাইনের ব্যাপারে কথা হচ্ছে ডিসেম্বরের মধ্যে ক্ষমতা হস্তান্তর করে নতুন সরকারকে দেওয়া উচিত। কারণ প্রত্যেকটা সেক্টরে প্রতিটা আমাদের যে সেট ছিল, মার্ক ছিল, সেখান থেকে বাংলাদেশ নামছে, প্রতিটা ক্ষেত্রে নামছে। আপনি একটা আপনি মজুরি দিয়েছেন যে 8 কোটি মজুর আছে বাংলাদেশে, তাদের আপনার আয় ব্যয়ের, তাদের জীবনযাত্রার আপনার কোনো খবর নাই। আপনি দেশ উন্নয়ন করছেন, আপনি বাজেট করছেন। আপনি এই জিনিসটা খেয়াল রাখেন, বাজেট করতে এখন বাংলাদেশকে সহায়তা করবে জাপান, $1 বিলিয়ন দেবে। এই কাহিনী আমরা দেখেছিলাম বিএনপির আমলে। সাইফুর রহমান প্যারিসে বৈঠক করতেন, ভিক্ষা ঝুলি নিয়ে যেতেন, তার ওই দিন চলে গেছে। আওয়ামী লীগ যখন এসেছিল, এখন বলবো যে আপনি আওয়ামী লীগের দালালি করছেন। আওয়ামী লীগ যখন কিবরিয়া সাহেব আসলেন, আদার্স আসলেন, আস্তে আস্তে আমরা কিন্তু এই ভিক্ষার ঝুলি নেওয়া বন্ধ করে দিয়েছি, প্যারিস কনসোর্টিয়াম বন্ধ করে দিয়েছি। এই কনসোর্টিয়াম বন্ধ করে আমরা নিজেদের টাকায় বাজেট করতে পেরেছি। আজকে বাজেট হবে কিনা এটাই জানি না। আজকে প্রথম আলো রিপোর্টে আসছে যে কত % কর বাড়াবে, ব্যক্তি পর্যায়ে কর 4% বাড়িয়ে, 4 গুণ বাড়িয়ে দেবে। তার মানে অর্থনীতির 12টা না বাজিয়ে উনি যাবেন না। তো 12টা বাজার আগেই যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দেওয়া উচিত। কারণ নির্বাচিত সরকারের একটা রেসপন্সিবিলিটি আছে, তার কমিটমেন্ট আছে, তার জনগণের কাছে ভোট চাইতে হয়, তার কাছে যেতে হয়। কিন্তু ক্লিয়ার, আপনার কিন্তু ওনাদের লাগে না এটা বলতে চাইছেন, আমার মনে ক্লিয়ার। আমি একটু প্রশ্ন করিনি, খুব সংক্ষেপে জবাব চাই। হ্যাঁ বলেন। যে আনিস ভাই যেটা বলেছেন তো ফ্যাকচুয়ালি কারেক্ট হতে পারে না। বাংলাদেশের ইতিহাসে আমরা সবচেয়ে বেশি ঋণগ্রস্ত বাস্তবতায় বাস করছি। বাংলাদেশের ইতিহাসে পার ক্যাপিটা লোন আমাদের এত পরিমাণ কখনো ছিল না। 2008 সাল পর্যন্ত সারা 71 সাল থেকে যে পরিমাণ লোন করছে, কংক্রিট জবাব চাচ্ছি, তার হচ্ছে যে আপনার তার থেকে বেশি পরিমাণ লোন করছে হচ্ছে হাসিনা গভর্নমেন্ট গত 16 বছরে। বাংলাদেশে আমাদের ফরেন ডেট $200 বিলিয়ন ছাড়ায় গেছে। ইন্টারনাল ডেটের তো আপনার কোনো মাত্রা নাই। সো বাংলাদেশে হাসিনা নিজের টাকায় বাজেট করেছে, এটা ফ্যাকচুয়ালি একদমই কারেক্ট না। আমরা সুরাজউদ্দিনের কাছে 1 মিনিট নিতেই হবে। সুরাজউদ্দিন, ভারতীয় আধিপত্যবাদ আবারও আলোচনায় আসছে, আপনি কি কোনো বলতে চান বা অ্যাড্রেস করতে চান এটা? অবশ্যই আমি সেটাই বলতে চাইছি, যেটা হচ্ছে এই ভারতীয় জুজু কতদিন চলবে। যে কোনো বিষয়ে বাংলাদেশের কিছু কিছু পার্সন আছে যারা আছে, তারা হচ্ছে প্রত্যেকটা কথাতেই ভারতের জুজু দেখতে পাই। আরে ভাই, একটা দেশে গণঅভ্যুত্থান হয়েছে এবং গণতান্ত্রিক দেশে আপনার 15 বছর আপনাদের অভিযোগ ছিল যে একটা সরকার আপনাদের ভোট করতে দিত না, গণতন্ত্রের মূল অধিকার আপনাদের থেকে বঞ্চিত করে নিয়েছে। আপনি গণঅভ্যুত্থানের মাধ্যমে তাকে পতন ঘটালেন। ঘটানোর পরে আপনি নতুন সরকার আসলেন, আপনি সেই নির্বাচন থেকে কেন দৌড়াচ্ছেন, পালাচ্ছেন কেন? আপনি 6 মাস পরে করবেন বলছেন, 6 মাস আগে করলে আপনার সমস্যা কথা। আপনি যেমন বলছেন যে ব্যারিস্টার সাহেব বলছেন যে 6 মাস পিছিয়ে গেলে নির্বাচনের কোনো অসুবিধা হতো না, তাহলে 6 মাস এগিয়ে আসলে আপনার সমস্যা কথা। আপনি তাহলে ক্ষমতা আরো 6 মাস থাকতে চাইছেন, আরো আপনি যদি ক্ষমতায় থাকতে চান তাহলে নির্বাচনে লড়ুন। সুরাজউদ্দিন, আমাদের শেষ করতেই হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আনিস আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রতি রোববার রাত 10টায় এই ফ্যাক্ট চেক আপনারা দেখতে পান। আগামী রোববার নিশ্চয়ই আবার হাজির হব অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা সবাইকে।